আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত, ইভিএমের বিধান বিলুপ্ত, ফিরল না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বাতিল। নির্বাচন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ তারেকের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বান। পুলিশি নির্যাতনে জনির মৃত্যুর ঘটনায় এসআই জাহিদের দণ্ডাদেশ হাইকোর্টে বহাল। আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল। এবং মাদারীপুরের শিবচরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, আহত ২০। অভিযোগ দিলে মামলা নেবে পুলিশ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ আর থাকছে না। একক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। ভোটে এআইয়ের অপব্যবহার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, ইভিএমে বাতিল সহ প্রায় ৪৮টি বিষয়ে আলোচনা করে আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এমআর আসাদের রিপোর্ট। সোমবার সকাল ১১টায় শুরু হয় কমিশন সভা, চলে টানা ৮ ঘণ্টা। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৮টি বিষয়ে সংশোধনী আলোচিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঠেকাতে আসছে না ভোট, বাতিল হচ্ছে ইভিএম। যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত, যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী দায়িত্বে অবহেলায় সংশোধিত হচ্ছে শাস্তির বিধান। নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের অবহেলাজনিত যে শাস্তিগুলো আছে, সেই শাস্তিগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে। এটা ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটার ফিডব্যাক, গৃহীত ব্যবস্থা সম্বন্ধে যেন কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোসিয়ারের মধ্যে থাকবে। নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোটের সংখ্যা ২ জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায়, তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের ৮৪টি মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ৩ দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত ৮টায় তাকে বহনকারী বিশেষ বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে দুপুর ২টায় দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। সফরে অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনায় অগ্রাধিকার পাবে। জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহল বাড়ছে সর্বস্তরে। সাধারণ মানুষ বলছেন, প্রশাসন নিরপেক্ষ না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একই কথা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে, যেনতেনভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করলে তা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। সংকট উত্তরণে কমিশন, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি। রেজা খানের বিশেষ প্রতিবেদন। শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলের পুরোটাই ভোট বঞ্চিত ছিল দেশের জনগণ।
২৪-এর গণ আন্দোলনে তার একচ্ছত্ব রাজত্বের অবসান হলে সর্বমহলে দাবি ওঠে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে হাসিনার পতনের দিন গেল ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে নির্দেশনা দেন। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচনের এই ঘোষণায় জনমনে স্বস্তি ফিরলেও নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় আছে সাধারণ মানুষের মনে। আন্তর্জাতিক বলতে আমাদের বাংলাদেশে তো এরকম কিছু আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে দেখি নাই। ফেব্রুয়ারি নির্বাচন হলে যে লাভ সে কদু। পুরনো প্রশাসনিক কাঠামো বহাল রেখে অথবা নিরপেক্ষ প্রশাসন না হলে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মনে করছেন তারা। নতুনভাবে প্রশাসন নিয়োগ কইরা তারপর নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে গেলে আমাদের দেশে যে প্রশাসন, এই প্রশাসন দিয়া সম্ভব না, কারণ হলো প্রশাসন এখনো নিরপেক্ষ হয় নাই। যদি সবাই একমত হয় তাহলে অবশ্যই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। একই রকম মত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে কমিশনকে সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশনকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে। ভোটের অন্যান্য অংশীজন সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের নিরপেক্ষ ভূমিকায় গুরুত্বারোপ করেন তিনি। রাজনৈতিক দলই নয়, তাদের মনোনীত প্রার্থীরা, তো তারা যদি ছলে বলে করে কৌশলে নির্বাচনে বৈতরণী পার হতে চায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। তাই তাদেরকে সদাচরণ করতে হবে, তাদের দলের মধ্যে পরিবর্তন আনতে হবে। সবার দায়িত্বশীল আচরণে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দেন বদিউল আলম মজুমদার। নির্বাচন আন্তর্জাতিক মানের হতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সোমবার ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব। আর নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীকে ৪০,০০০ বডি ওয়ার্ন ক্যামেরা দেয়া হচ্ছে। ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে এবার ১০,০০০ মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরো আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এসে এক জায়গা থেকে দেখা যায়। জুলাই আন্দোলনে অনেক নিরীহ মানুষের নামে মামলা হয়েছে জানিয়ে তাদের হয়রানি মুক্ত রাখতে সরকার কাজ করছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোন নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বানও জানান তিনি। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
দীর্ঘ ১৪ বছর পর সোমবার অনুষ্ঠিত হল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, দেশে ইস্যু তৈরি করতে বিএনপিকে নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কিছু রাজনৈতিক দল। এই ন্যারেশন পরিবর্তন করতে যে ৫ই আগস্ট জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা মানব না। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। জনগণ বিএনপিতে আস্থা রাখতে চায় উল্লেখ করে আগামীর বাংলাদেশে জনপ্রত্যাশা পূরণে বিএনপির অভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়, সেজন্যই বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশ এবং জনগণের জন্য ৩১ দফা যেটি আপনি দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে যে কোনো সময় নির্বাচন দিলেও জামাতের আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ব্যবস্থায় প্রতিটি ভোটের মূল্যায়ন হবে বলেও মনে করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক সম রেজাউল করিম বলেছেন, সুশৃঙ্খল রাজনীতির জন্য পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে উবায়দুল হক মারুফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর অনেক দাবির সঙ্গে যুক্ত হয় মৌলিক সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের। সংস্কারের অংশ হিসাবে চিরতরে স্বৈরাচার ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত কেন সংখ্যানুপাতিক নির্বাচন চায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা কতটুকু তার ব্যাখ্যা দিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ট্র্যাডিশনাল যে পদ্ধতি, এই পদ্ধতি কেউ যদি 49% পায় আর কেউ যদি 51% পায়, তাহলে যিনি 51 পেয়েছেন উনি ইলেক্টেড ঘোষিত হন, আর যিনি 49 পেয়েছে মাত্র 2% কম, তার অবস্থান 0-তে পরিণত হয়। এই জন্য গ্রামে আগে শুনতাম যে আমার ভোট পৌঁছে গেছে, ভোট তার পৌঁছানো। এখন বুঝি যে ভোট পৌঁছে যাওয়া মানে তার প্রতিনিধিত্ব নাই। পিআর সিস্টেমে যিনি 51 পাবেন তারও প্রতিনিধিত্ব হবে, যিনি 49 পাবেন তারও প্রতিনিধিত্ব হবে। প্রত্যেকটা ছোট দল হইলেও তার একটা রাজনৈতিক ভূমিকা থাকে। সুতরাং ট্র্যাডিশনাল পদ্ধতিতে এরা কখনো পার্লামেন্টে আসবে না, কিন্তু পিআর পদ্ধতিতে তারাও এখানে আসতে পারে। 1% যদি হয় তাহলে 3টা পাবে, 2% হলে 6টা পাবে। যারা পিআরের বিরোধিতা করছে এবং নির্বাচন চাচ্ছে আর পিআর দাবিকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছে, তাদের ব্যাপারে আমার একটা কথা যে আপনারা পিআর মানেন আর নভেম্বরে ইলেকশনটা করেন। পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। এটা যদি ঐক্যমত্য না হয় তাহলে আমরা মাঠে ময়দানে মানুষকে সংগঠিত করে এই দাবি আদায়ের চেষ্টা করব। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় কিছু আসনে পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতির নির্বাচন করা যেতে পারে বলেও মত দিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সম আলী রেজা। আমি মনে করি যে পিআর সিস্টেম নিয়ে যদি স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে যে পরীক্ষামূলকভাবে আমরা দেখলাম যে ইফ ইট ওয়ার্কস দেন ইন ফিউচার উই গো ফর দিস, কিন্তু পুরোপুরিভাবে আপনি যদি এটাকে নিয়ে আসতে চান তাহলে এটা আমার মনে হয় হয়তো ইলেকশনকে বিলম্বিত করে দিতে পারে। সব রাজনৈতিক দলের আগ্রহ না থাকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দুরূহ হবে বলেও মনে করেন তিনি। ডিফারেন্সটা দূর করার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনসেনসাস কমিশন যেটা, সেটা আলাপ আলোচনা করলে আই এম শিওর
একটা ওয়ে আউট বেরিয়ে যাবে। বাংলাদেশের গত 15-16 বছরের যে অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলো এরকম কোনো ভুল করবেন না। আমি আশা করি তারা একটা কনসেনসাসে পৌঁছবেন নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থানায় পুলিশের নির্যাতনে জনি মৃত্যু মামলায় সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আহত হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। কাজী পাপুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আসামি কিংবা নিরীহ জনতাকে দেশের বিভিন্ন থানায় নির্যাতনের অনেক অভিযোগ উঠলেও যথাযথ প্রমাণের অভাবে পার পেয়ে যান অভিযুক্তরা। তবে রাজধানীর পল্লবী থানা পুলিশ এমন অপকর্ম করে পার পায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তেও উঠে আসে 2014 সালে ইশতিয়াক হোসেন জনিকে থানায় নির্যাতন করার প্রমাণ। প্রধান আসামি এসআই জাহিদকে দেয়া বিচারিক আদালতের যাবজ্জীবন সাজা বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সাব ইন্সপেক্টর জাহিদুর রহমানের সাজা বহাল রাখেন এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশিদুল হাসানের যাবজ্জীবন সাজাকে কমিয়ে 15-1 ধারায় উক্ত সাজাকে এনে 10 বছর করেন। পুলিশের সোর্স রাশেদকে বেকসুর খালাস প্রদান করেন এবং যারা আপিল করেন নাই তাদের সাজা বহাল থেকে যায়। হাইকোর্টের একজন খালাস পাওয়ায় অসন্তুষ্টি জানিয়ে নিহত জনির সহোদর জানান, আসামি পক্ষের প্রতিনিয়ত হুমকিতে রীতিমতো শঙ্কিত পরিবারের সদস্যরা। নেই কোনো ক্ষতিপূরণ, নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা, নির্যাতনের সাজা আছে। তো হেফাজতে, পুলিশের হেফাজতেই তো মৃত্যু হয়েছে। আমার পরিবার নিয়ে আমি অনেক আতঙ্কে রয়েছি। আমি জানি না কখন কি হবে আমার। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের প্রথম রায় এটি। তবে এই মামলায় ভুক্তভোগীর ক্ষতিপূরণ মাত্র 25,000 টাকা হওয়ায় আইনের সংস্কার চেয়েছেন আইনজীবীরা। একজনের মৃত্যু হইলে পরে তার ক্ষতিপূরণ 25,000 টাকা, এটা হাস্যস্কর। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখবো, অনেক আইন তো সংশোধন করতেছেন, এইটা সংশোধন করিয়া সর্বোচ্চ অন্তত 25 লাখ টাকা বা 1 কোটি টাকা করেন। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের উপর শুনানি হয় হাইকোর্টের একটি বেঞ্চে। শুনানি এক পর্যায়ে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একটা জোর করে সাবমিশন রাখতে যাচ্ছিল কোর্টের কাছে এবং তারা অনেকটা জোর জবরদস্তি করতে চাচ্ছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন সাক্ষী দেন শহীদ আনাসের বাবা মা। হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন তারা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 আসামির অপরাধের বিষয়ে তাদের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। জুলাই হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না। কাজী পাপুর রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি। জুলাই আন্দোলনে সামিল হওয়ার সময় এমন চিঠি লিখে ঘর থেকে বের হন 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় আনাস। এছাড়াও ওই দিন নিহত হয় আরও 5 জন। চানখারপুল হত্যাযজ্ঞের মামলায় সূচনা বক্তব্য শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলায় গ্রেফতার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের বর্ণনা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য ও ভিডিও এভিডেন্স আছে। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। জুলাই হত্যাযজ্ঞে জড়িতরা কিছুতেই ছাড় পাবে না বলে জানান তাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে।
যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন শহীদ আনাসের বাবা। প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কোনো অপরাধে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের ক্ষতি হলেও পলিথিনের অবাধ ব্যবহারে সমগ্র মানবজাতির পাশাপাশি প্রাণীকুলও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। পরিবেশ বিধ্বংসী এ পলিথিনের উৎপাদন ও বিক্রয় বিপণন বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে র্যাব যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। আর দীর্ঘমেয়াদে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় পলিথিনের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে রাজধানীর কারওয়ান বাজারে পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরাদ হোসেন পলিথিন বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি কঠোর অভিযান অব্যাহত রাখার কথা জানান। পুরান ঢাকার ইমামগঞ্জ সহ চকবাজার প্রত্যেকটা জায়গায় যেখানে কারখানার সন্ধান পাচ্ছি সেখানে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু আপনারা জানেন যে পলিথিন যে পরিবহনের সময় সেখানে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মালামালগুলো জব্দ করা হয়েছে। এই প্রক্রিয়াটা আমাদের চলমান। পলিথিনের যে বিকল্প, সেই বিকল্প পাটের ব্যাগ এবং কাগজের ব্যাগ সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দোকানে দোকানে দিচ্ছি। পলিথিনের অবাধ ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক তুলে ধরেন র্যাব মহাপরিচালক। ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে, পরিবেশ যদি আমরা নষ্ট করি, পরিবেশের উপরে যে আক্রমণ সেটি কিন্তু আমাদের মানব জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। উৎপাদন, বিপণন এবং খুচরা ব্যবহার সব ক্ষেত্রে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সন্ত্রাসী গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণকালে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করার সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ৩০ দফা দাবি সম্বলিত যে লিফলেট, সেই লিফলেটটা বিতরণ করতে গেছিল, যাকে এই লিফলেটটা দেওয়া হইতেছিল সে বলছে যে না, আমি লিফলেট নিব না, আমি তো আওয়ামী লীগ করি, আমি লিফলেট নেবো কেন? এই কথাটা নিয়ে মূলত ইয়েটা শুরু। পরে সাথে সাথে আমাদের অফিসার এবং পোস্ট গেছে, যাওয়ার পরে নিয়ন্ত্রণে আসছে। মোটরসাইকেল ভাঙচুর হয়েছে শুনেছি, আর আহত আছে, আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো আমরা বলেছি যে আপনারা চিকিৎসা করার পরে আসেন, থানা আসলে অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব। বর্তমান সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না দাবি করে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। সোমবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় উল্লেখ করে সবার সহযোগিতা পেলে এর বিস্তার কমিয়ে আনা সম্ভব বলেও মত দেন তিনি। গণশুনানিতে আসা অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না, এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক, আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব। 17 আগস্ট থেকে সারা দেশে 55 লক্ষ পরিবার 15 টাকা দরে মাসে 30 কেজি করে চাল পাবে। এ উপলক্ষে সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউজে খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক
মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাস চলবে এই কর্মসূচি। আগামী 17 আগস্ট থেকে আমরা শুরু করব। 55 লক্ষ পরিবার, সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে চাল পাবে 15 টাকা কেজিতে। তো এই উপজেলার এর জন্য প্রস্তুতিমূলক ব্যাপারটা নিয়ে আলাপ করতে এসেছিলাম। তারা মোটামুটি সম্পূর্ণ প্রস্তুত আছে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা চালিয়ে আল জাজিরার প্রতিবেদক আনাস আল শরীফ সহ আরও 4 সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালালে নিহত হন তারা। শরীফের সঙ্গে সেই তাঁবুতে ছিলেন আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ক্রিকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফল ও মোমেন আলিওয়া। সাংবাদিক আনাস আল শরীফ হামাসের সশস্ত্র সেলের প্রধান ছিল বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। এদিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে আরব বিশ্বের আঞ্চলিক সংগঠন আরব লীগ। খেলার খবর। ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ICCর সর্বশেষ র্যাঙ্কিংয়ে 9 থেকে 10-এ নেমে গেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয় খরা কাটানোর দিনে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের বিপক্ষে হেরে 102 রেটিং পয়েন্ট নিয়ে 5-এ নেমে গেছে পাকিস্তান, আর 1 পয়েন্ট বেশি নিয়ে 4-এ উঠেছে শ্রীলঙ্কা। 124 পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, এরপর যথারীতি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড। আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ের সেরা 6 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, বাকি 6 দল ঠিক হবে বাছাই পর্বের ভিত্তিতে। জার্মানির বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতলেন ফ্লোরিয়ান উইটার্স। 2024-25 মৌসুমে দারুণ পারফরমেন্সের কারণে এই পুরস্কার জিতেছেন জার্মানির এই তরুণ মিডফিল্ডার। গেল মাসে রেকর্ড ট্রান্সফার নিতে বায়ার্ন লেভারকুজেন ছেড়ে লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইটার্স। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগেই তিনি গেলেন প্রেরণার বড় রসদ। 1960 সাল থেকে জার্মানির বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। সর্বোচ্চ 4 বার এই পুরস্কার জিতেছেন কিংবদন্তি ফ্রান্স বেকেন বাওয়ার। গতবার সহ 2 বারের জার্মান বর্ষসেরা রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস এবার 2024-25 মৌসুমের বিজয়ী হিসেবে ভির্চের নাম ঘোষণা করেছেন। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত। ইভিএমের বিধান বিলুপ্ত, ফিরল না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বাতিল। নির্বাচন বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ তারেকের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে সবাইকে এক হওয়ার আহ্বান। পুলিশি নির্যাতনে জনের মৃত্যুর ঘটনায় এসআই জাহিদের দণ্ডাদেশ হাইকোর্টে বহাল। আহাদ হত্যা মামলায় খায়রুল হককে জামিন শুনানিতে হট্টগোল। এবং মাদারীপুরের শিবচরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, আহত 20। অভিযোগ দিলে মামলা নেবে বলছে পুলিশ। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।